তাহলে আমরা এখন নতুন চ্যাপ্টার শুরু করবো না, সার্কিট থিওরেমস। এই চ্যাপ্টারটা আসলে কি বলবো, অনেক কিছু আছে আর কি। এবং আমরা একটু তাড়াতাড়ি যাব কম্পেয়ার টু প্রিভিয়াস চ্যাপ্টার। তাহলে এখানে আমরা সার্কিট সলভ করতে পারি। এখন আমরা কিছু সার্কিট থিওরেম দেখব। তো 5টা মেনলি মেজর বোধহয় এখানে আছে। শুরু করে দিই প্রথম থেকে। আমরা যখন সার্কিট সলভ করব, মানে আমাদের একটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টি থাকলে বাকিগুলা এই চ্যাপ্টারে আমরা যা যা পড়বো ওগুলা অ্যাপ্লাই করা যাবে। দ্যাট ইজ লিনিয়ারিটি প্রপার্টি। ঠিক আছে, লিনিয়ারিটি প্রপার্টি কি জিনিস সেটা এটাকে আবার বলতেছে দুইটা প্রপার্টি দিয়ে ইয়া করা যাবে। দিস প্রপার্টি ইজ এ কম্বিনেশন অফ হোমোজেনিটি এন্ড অ্যাডিটিভিটি প্রপার্টি। এই দুইটা যদি একটা সিস্টেমের জন্য ট্রু হয় তাহলে ওটাকে লিনিয়ার প্রপার্টি কি বলবো। যেমন হোমোজেনিটি কি বলতেছে, হোমোজেনিটি এটা বলতেছে যে ইফ ইনপুট ইজ ডাবলড, ডাবল মানে কি, বা মাল্টিপ্লাইড বাই কে, আউটপুট ইজ অলসো কে টাইমস। বুঝা যাচ্ছে? আমরা যদি ইনপুট আমি 2 গুণ করে দিই, আউটপুটও 2 গুণ করে হয়ে যাবে, ভাইস ভার্সা। এখন ইনপুট আউটপুট কি হইতে পারে? একটা ভোল্টেজ, একটা কারেন্ট, বা যে কোনো কিছু। ফর এক্সাম্পল একটা রেজিস্ট্যান্স যদি চিন্তা করি, ধরো আমরা যদি এখানে আমরা ভোল্টেজটাকে আমরা ইনপুট বলি, কারেন্টটাকে আউটপুট বলি, রেজিস্ট্যান্স একটা লিনিয়ার এলিমেন্ট। ঠিক আছে, ভোল্টেজ যদি ডাবল করে দাও, কারেন্টও ডাবল হয়ে যাবে। আচ্ছা, এটা একমাত্র এটা হোমোজিনিটি মানতেছে। ঠিক আছে, এটা হোমোজিনিটি। বুঝতেই পারতেছো এই হোমোজিনিটি এটা কোন কেসের জন্য ট্রু হবে বলতো? y = mx, এইটার জন্যই তো ট্রু হবে, তাই না? বা y প্রপোর্শনাল টু x, यस सर, এই কেসটা প্রপোর্শনালের ক্ষেত্রেই ট্রু হবে, বা মূল বিন্দু আমি সরলরেখা হইতে হবে। আরেকটা আমাদের অ্যাডিটিভিটি প্রপার্টি। ঠিক আছে, অ্যাডিটিভিটি প্রপার্টি কি, আমি ধরো আমি একটা যে কোনো ইনপুট দিলাম, ধরো যে আগের একটা ইনপুট, হ্যাঁ, আমি x1 ইনপুট দিলে ধরো আউটপুট পাই y1, x2 ইনপুট দিলে আউটপুট পাই y2। এখন যদি আমি নতুন একটা ইনপুট দিলাম x3, যেটার ভ্যালু আসলে x1 প্লাস x2। ঠিক আছে, এটা ইনপুট দেওয়ার পরে আমি আউটপুট পাইলাম ধরো y3। এখন y3 যদি ইকুয়াল টু y1 প্লাস y2 হয়, তাইলে আমরা বলবো এই সিস্টেমটা অ্যাডিটিভিটি প্রপার্টি আছে। এটা বোধহয় ম্যাথেও তোমরা পাবা, যেভাবে করে বলে f of x1 plus x2, একটা যদি y = fx বলে চিন্তা করি, f of x1 plus f of x2। ঠিক আছে, তো বেসিক্যালি আসলে এটা তোমরা বুঝতে পারবা আনলেস কোনো উইয়ার্ড কোনো কিছু না থাকে, যেটা হোমোজেনিয়াস ওইটাই অ্যাডিটিভ এন্ড ভাইস ভার্সা। ঠিক আছে, y = mx চিন্তা করে দেখো, এখানের মধ্যে যদি এই x1 ইনপুট দেই, y1 হয়ে যাবে কি mx1, y2 হয়ে যাবে mx1 plus x2। আমি যদি y3 দিই mx3, যেখানে x3 x1 plus x2, in that case mx1 plus mx2, that is y1 plus y2। ঠিক আছে, সো এটা y টা আমাদের ফাংশন অফ x3, x3 স্যার সেকেন্ড লাইনে mx2 হবে না? আরে ওটা তো বুঝতেই পারতেছ, আমি তাড়াতাড়ি এটা এখানে আমরা বেশি সময় কাটাবো না আর কি। বুঝতেছ, এই জিনিসটাই আর কি আমি বুঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন বলবো এটা তো সবসময় এটা না হওয়ার কি কারণ আছে? আমি একটা ফাংশন লিখি, তাহলে এই দুইটা প্রপার্টি যদি কোনো সিস্টেমের জন্য ট্রু হয়, তাহলে সেই সিস্টেমটাকে আমরা কি বলবো? হোমোজেনিটি এন্ড লিনিয়ারিটি যদি ট্রু হয়, ইন দ্যাট কেস সিস্টেম ইজ লিনিয়ার সিস্টেম। ঠিক আছে,
তাহলে y ইকুয়াল টু mx বা আমাদের যেটা एग्जांपल দিছি সার্কিট এলিমেন্ট i ইজ ইকুয়াল টু v বাই r। আমি যদি ভোল্টেজ ইনপুট কারেন্ট আউটপুট চিন্তা করি, রেজিস্ট্যান্স ইজ এ লিনিয়ার এলিমেন্ট। ঠিক আছে। আচ্ছা, আর একটা সার্কিটের যদি পুরাটা ফর এক্সাম্পল একটা সিস্টেমকে লিনিয়ার কখন বলবো, ধরো যে আমাদের একটা ব্ল্যাক বক্স আছে, ঠিক আছে, আমি হচ্ছে ইনপুট দিলাম এখানে এই ভিএস টাকে ইনপুট হিসেবে চিন্তা করতেছি, আর এখানে একটা রেজিস্ট্যান্স কে আই হিসেবে চিন্তা করতেছি। এই ব্ল্যাক বক্সের ভিতরে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে ভিতরে, নেটওয়ার্ক আছে একটা ধরো। তো এই কম্বিনেশন অফ সার্কিট এটা আমার জানার দরকার নেই, এটা জানার দরকার যে আমি যেটাকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি, যেটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি, এইখানে কি ওই জিনিসটা ট্রু কিনা, যে ইনপুটটাকে ডাবল করে দিলে ভ্যালু এটা ডাবল হয়ে যায়, বা ইনপুটে যদি ভি1 দিলে আই1 পাই, ভি2 দিলে আই2 পাই, ভি1 প্লাস ভি2 দিলে কি আই1 প্লাস আই2 পাই কিনা। যদি ট্রু হয় তাহলে এই সিস্টেমটাকে আমরা বলবো যে এই রেসপেক্টে আমাদের এটা একটা লিনিয়ার সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা এক্সাম্পল দিই, ধরো y ইকুয়াল টু mx আসলে আমাদের লিনিয়ার হবে, y ইকুয়াল টু mx প্লাস c, এটা কি লিনিয়ার হবে? ইয়েস স্যার। হবে না, চিন্তা করে দেখো, লিনিয়ার হবে সিস্টেম না স্যার, এটা প্রপোর্শনাল, এটা হবে না। এই যে Proportional আছে। x যদি 2 করে দাও, c তো আর 2 হইতেছে না, সো y তো আর 2 হবে না, অরিজিন দিয়ে যাচ্ছে না এটা। অরিজিন দিয়ে যাচ্ছে না, এটা আসলে ট্রু কথা। লিনিয়ার সিস্টেম হইতে হলে অরিজিন দিয়ে যাইতে হবে। আর এখানে কেন যাচ্ছে না দেখো, তুমি x যদি ডাবল করে দাও, c রয়ে গেছে, c টা ঝামেলা করতেছে, বুঝতেছো? x ডাবল হইলে ওইটা তো ডাবল হচ্ছে না। আবার ধরো যে x1 প্লাস x2 যদি দাও, ঠিক আছে, ধরো যে f অফ x1 প্লাস x2 এটা কি হয়ে যাবে, mx1 প্লাস mx2 প্লাস c, দ্যাট ইজ c, কিন্তু একটা c এর শর্টেজ আছে, দ্যাট ইজ এটা হবে f অফ x1 প্লাস f অফ x2 মাইনাস c, একটা c একটা শর্টেজ পড়ে, বুঝতেছো, মানে ইকুয়াল টু হচ্ছে না। তো এইটা কিন্তু আমাদের ইয়া না, লিনিয়ার সিস্টেম না আমাদের এই ডেফিনিশন অনুযায়ী। স্যার হোমোজেনিটির আরেকবার। হোমোজেনিটি হচ্ছে এই যে x ইকুয়াল টু, যদি x ধরো x1, ধরো কোন একটা x ইকুয়াল টু x1 বসালে আমি y ইকুয়াল টু x ইকুয়াল টু x1 যদি ইনপুট দিই, y ইকুয়াল টু y1 হয়, তাহলে x যদি আমি 2x1 বসাই তাহলে y ইকুয়াল টু আউটপুট 2y1 হইতে হবে। যদি হয় তাহলে এটা লিনিয়ার, কি বলে, হোমোজেনিটি প্রপার্টি এটাতে খাটে, বুঝছো? যেমন ধরো এই যে এখানের মধ্যে x1 এর ভ্যালু বসালে y1 পাইলাম, x2 2x1 বসালে কি পাবো, ঠিক আছে, এই y22 কি 2y1 হইছে, হয় নাই, নো স্যার। সো এটা আসলে হোমোজেনিটি প্রপার্টি খাটে না এই ইকুয়েশনের ক্ষেত্রে। এই সি টা যদি মানে 2c থাকতো তাহলে হচ্ছে তখন আমি কমন নিয়ে বলতাম এটা হচ্ছে 2y1 হয়ে গেছে, কিন্তু সিটার কারণে হচ্ছে না আর কি। মানে স্যার লিনিয়ার সিস্টেমে কি হোমোজেনিটি খাটে এটা বলতেছেন? না, আমরা এখন লিনিয়ার সিস্টেমের ডেফিনিশন দিচ্ছি, একটা সিস্টেম লিনিয়ার তখনই হবে যখন এটা হোমোজেনিটি এন্ড এডিটিভিটি প্রপার্টি আছে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এক্সাম্পল নিচ্ছে কি, এই যে এই এক্সাম্পলটা কি দিচ্ছে, আমাদের বলতে বলছে যে ফর দ্য সার্কিট আই নট যখন ভিএস 12 যখন 24, আমরা কি করব, এখানে আই নট কোনটা, এটা, হ্যাঁ, বা তো ভিএস হচ্ছে এইটা। আচ্ছা, এখন এটা যেটা বেসিক্যালি করতেছে তোমার মানে সার্কিটটা সলভ করবে আর কি, সলভ করে কিন্তু ভিএস এর ভ্যালু বসাবে না, ঠিক আছে, এজ ইট ইজ রাখবে, তখন আই নট ইকুয়াল টু ভিএস ইনটু সামথিং সলভ করে আসবে, বুঝতেছো? এই যে সার্কিটটা সলভ করে, এইটা i2 ইকুয়াল টু আই নট, হ্যাঁ, এখানে আসতেছে, তাহলে আই নট ওরা সলভ করছে, বড় হাতের আই দিছে প্রশ্ন, আই নট ইকুয়াল টু ভিএস বাই 76, এটা লিনিয়ার রিলেশন না, y ইকুয়াল টু mx এর ইকুয়েশন না, y equal to some constant into output equal to some constant into input, ইয়েস স্যার। এটা আসলে লিনিয়ার রিলেশনশিপ আসছে। তাহলে লিনিয়ার হলে কি হবে, আমি এখানে এখন যদি 12 বসাই দিই, 12 এর জন্য কত আই হওয়া উচিত ছিল বের করে ফেলবো, 24, মানে আমার অঙ্কটা দুইবার করা লাগতেছে না, বুঝতেছো? ভিএস 12 হইলে কত হবে, 24 হইলে কত হবে। ইন দিস কেস আমি রিলেশনশিপটা যদি নিয়ে আসি, 12 এর জন্য যত হবে 12 বসাই দিলে হবে, 24 এর জন্য কত হবে, 24 বসাই দিলে হবে। অথবা আমি এই অঙ্কটা খালি 12 ধরে করে ফেলতাম, ধরো বসায়, তারপরে যদি আমি জানি এটা লিনিয়ার সিস্টেম, তখন কি হবে, 12 এর জন্য যত ভ্যালু হবে 24 এর জন্য জাস্ট এটা ডাবল করে দিলি,
বুঝা যাচ্ছে? যে এখানে i এর ভ্যালু তো আসছে 12 এর জন্য এত আসছে। ধরো আমি ধরে যে 12 ধরে অঙ্ক শুরু করে দিছি। আমি আর এরকম v নট আননোন ভ্যালু vs রাইখা আমি সলভ করতে কষ্ট হয়, ক্যালকুলেটরে করতে পারবা না, হাতে করতে হবে। তাই না? এটা যদি রেখে দিতে চাও সলিউশনে। তুমি মনে করলে আমার ইচ্ছে করতেছে আমি 12 ধরে অঙ্ক করব। 12 ধরে অঙ্ক করলাম, করে টরে সলভ করে এরকম একটা ভ্যালু নিয়ে আসলাম। এখন বললে 24 দিলে কি হবে? এটা জাস্ট ডাবল হবে। ঠিক আছে? আচ্ছা, তবে এখানে একটু খেয়াল রাখো, এত সুন্দর যে করতেছি একটু খেয়াল রাখো, এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলে ওই যে এত সহজে এই জিনিসটা আসবে না। কি হবে তখন আমরা দেখবো, এটা নেক্সট আমাদের সুপারপজিশনের আন্ডারে পড়বে। এনিওয়ে, আরেকটা কিভাবে সলভ করার ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো যে এই একটা অঙ্ক দেওয়া আছে 15 এম্পিয়ার ইত্যাদি ইত্যাদি। তো মানে ধরো আমি তোমাকে বললাম যে একটা এক্সাম্পল দিই। ধরো যে এখানে বললা যে ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হইলে আমি এখান দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট পাবো। তোমাকে জিজ্ঞেস করলাম কিভাবে করতে পারি। ওটা কি ভোল্টেজ সোর্স স্যার? সরি, কারেন্ট সোর্স বলে বলছি। কারেন্ট সোর্সটা মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কত এম্পিয়ারের কারেন্ট সোর্স হলে এটা আমি এখান থেকে আই নট ইকুয়াল টু 1 এম্পিয়ার হবে। তোমার টার্গেট হচ্ছে 5 সময়ের ভিতর দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করানো। কেমনে সলভ করব? এক নাম্বার কথা, এখানে যে কোনো একটা ভ্যালুর জন্য আমরা আসলে এইটা যদি লিনিয়ার সার্কিট হয় তাহলে, এবং এটা অ্যাজিউম লিনিয়ারিটি বলেই দিছে, তো এটা যদি আমরা লিনিয়ার সার্কিট ধরি তাহলে হচ্ছে এখানে যে কোনো একটা ভ্যালুর জন্য আমি এখানে কারেন্ট ধরে সলভ করে ফেললাম। একটা করতে পারি যে আমরা সলভ করলাম না, আমরা হচ্ছে ওই আই নট রাইখা দিলাম আর আইএস রাইখা দিলাম, এই দুইটা ভ্যালু রাইখা আমরা হচ্ছে দুইটা রেশিও আমরা এইভাবে করে নিয়ে আসলাম। আই নট ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু আইএস, এই ফরম্যাটে নিয়ে আসলাম। তারপরে এখন আই নট ইকুয়াল টু 1 বসাই দিলে আইএস কত কত দিলে আই নট 1 হবে বের করে ফেলা যাবে, তাই না? ওই যে এখানে যেরকম ছিল রিলেশনশিপ নিয়ে আসছিল, তাই না? ইয়েস স্যার। এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে তুমি জাস্ট র্যান্ডমলি একটা এটার ভ্যালু ধরে নিলা, 15 এম্পিয়ার ধরে নিতে পারো বা 1 এম্পিয়ারই ধরে নিলা, কোনো সমস্যা নেই। 1 এম্পিয়ার ধরে তুমি ধরো যে এখানে আসলা, যে এখানে এই কত আসছে, ধরো যে 1/15, আমি জানি না, আমি আন্দাজে বসেছি। তো পুরাটা 1 এম্পিয়ার ধরে পুরাটা সলভ করে আই নট পাইলে এত, তাহলে দেখলা যদি আইএস হচ্ছে 1 এম্পিয়ার হয়, আই নট হবে হচ্ছে 1/15 এম্পিয়ার। তাহলে আই নট যদি আমি 5 এম্পিয়ার 1 এম্পিয়ার পাইতে চাই, কি করতে হবে? বুঝতে পারতেছো, রেশিও না, সমানুপাতিক। সো আইএস 1 এম্পিয়ার পাচ্ছ 1/15 এর জন্য, তাহলে 1 এর জন্য কত পাবা? প্রপোর্শনালের যে হিসাবটা, প্রপোর্শনাল হিসাব দিয়ে করে ফেলতে পারবে যে স্যার 15 এগুলো এম্পিয়ার। ইউনিটারি মেথডই করা যাবে স্যার? হ্যাঁ, ইউনিটারি মেথড দিয়ে সলভ করা হ্যাঁ, যাবে? ঐকিক নিয়ম যেটা। হ্যাঁ, স্যার একটা কি এক্সাম্পল দেখাই দিবেন স্যার? এক্সাম্পল। স্যার এই প্রশ্নটাই মানে প্রশ্নটার উচ্ছে মানে প্রশ্নটা একটু দেখেন স্যার। হ্যাঁ স্যার, এখানে একটা জিনিস বুঝলাম না যে আই নট আই নটের মান অ্যাজিউম করতে বলছে, আবার আই নটেরই মান বের করতে বলছে স্যার, মানে ও আচ্ছা, হ্যাঁ, এটা যেটা করছে আই নট 1 এম্পিয়ার ধরে নিছে, ধরে আইএস বের করছে, তারপর আইএস এর অ্যাকচুয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করছে। যেমন ধরো আই নট 1 এম্পিয়ার ধরছে, হ্যাঁ, ধরে কি করছে, তাহলে এটা 5 ভোল্ট, 5 না 5 3 8 ভোল্ট, এই জায়গাটা 8 ভোল্ট। ঠিক আছে, 8 ভোল্ট হলে 8 ভোল্ট এটা হবে 2 এম্পিয়ার, তাই না? 2 এম্পিয়ার 1 এম্পিয়ার এদিকে তাহলে 3 এম্পিয়ার, 3 দুগুণে 6, 8 6 14, এইখানটা তাহলে হবে 14 ভোল্ট। ঠিক আছে, 14 হলে 14/7, এদিক দিয়ে হবে 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, আর এদিক দিয়ে 3 এম্পিয়ার, এদিক দিয়ে তাহলে 5 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটাই আসলে আইএস। তাহলে আমার যদি এই আই নট, ইফ আমার হিসাবটা আসছে ইফ আই নট ইকুয়াল টু 1 এম্পিয়ার, দেন আইএস ইজ ইকুয়াল টু 5 এম্পিয়ার।
বুঝা যাচ্ছে? তাহলে আমার এখন আইএস তো আসলে 5 এম্পিয়ার না, আসলে কত 15 এম্পিয়ার না? তাহলে আমার আই নট আসলে কত হবে? আমরা 1 এম্পিয়ার পাইছি ফর 5 এম্পিয়ার, তাহলে 15 এর জন্য পাবো 3 এম্পিয়ার। অ্যান্সার হচ্ছে 3 এম্পিয়ার। বুঝছো? স্যার আমি একটা অ্যাডিটিভিটি assume করে প্রপার্টি ইউজ করতেছি না যে কোনটা? অ্যাডিটিভিটি প্রপার্টিটা না, দুইটাই ইউজ করতে হবে এমন কোনো কথা নাই তো। মানে এটা আসলে হোমোজেনিটি দিয়ে আমরা এই জায়গাটা অ্যাপ্লাই করছি, এই জায়গাটা হোমোজেনিটি প্রপার্টি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? লিনিয়ার হইলে হোমোজিনিয়াস হইতে হবে, অ্যাডিটিভ লাগে না আর কি এই ক্ষেত্রে, সবসময় যে ইউজই করতে হবে এমন কোনো কথা নেই তো। স্যার প্রপার্টি ইউজ করেই করতে হবে, কারণ এটা তো আমরা ডাইরেক্টলি হিসাব করে ফেলতে পারি আই নটের মান। এই যে তোমরাই তো প্রশ্নটা জিজ্ঞেস করছো যে এখানে বলে দিছে অ্যাজিউম আই নট ইত্যাদি ইত্যাদি, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? কোশ্চেন অনুযায়ী করতে হবে তাই না স্যার? না, এখানে কোশ্চেন এটা চাইছে, আমি এই জন্য এই কোশ্চেনটা এইভাবে করে না করে আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে, আমি তোমাকে বলে দিলাম যে আইএস এর ভ্যালু কত হইলে তোমার আই নট এর ভ্যালু কত এম্পিয়ার হবে, তো তুমি যেটা করতে পারো যে 1 এম্পিয়ার হবে। এই প্রশ্নটা আমি তো প্রথমে মডিফাইড ভার্সন দেখাইলাম না, 1 এম্পিয়ার হবে, তো তখন তোমাকে কি বলছি 1 এম্পিয়ার, বা ধরো যে আমি বলছি আইএস এর ভ্যালু 1 এম্পিয়ার 3 এম্পিয়ার, এগুলা বিভিন্ন ভ্যালুর জন্য কত সোর্স দিলে এই ভ্যালুগুলো পাওয়া যাবে। তুমি যখন যে কোনো একটা ভ্যালুর জন্য করে করে অঙ্ক এটা বের করলা, করার পরে দেন হচ্ছে তুমি অন্যগুলা খালি তুমি ইয়া দিয়ে লিনিয়ারিটি ইউজ করে হোমোজেনিটি ইউজ করে বাকিগুলোর জন্য বের করে। এনিওয়ে, এই ইউজুয়ালি আমাদের অঙ্ক যখন দেয় এখান থেকে খুব কম অঙ্কই দেয়, মানে এটা আসলে বড় অঙ্ক ইউজুয়ালি দেয় না, কারণ বুঝতে পারতেছো এটা আসলে কনসেপ্টটা বুঝলেই হলো, এটা আসলে অঙ্ক করার মতো আহামরি কিছু না। আমাদের যেটা আসলে আসে সেটা হচ্ছে পরেরটা থেকে বেশি ম্যাথ আসে, সুপারপজিশন। এটাও আসলে বেসড অন লিনিয়ারিটি, ঠিক আছে? লিনিয়ারিটি সুপারপজিশন কোন সার্কিটে খাটবে? যেখানে লিনিয়ারিটি ট্রু, ঠিক আছে? এটা রেস্ট অন দ্য, এটাই বলতেছে এটা আসলে লিনিয়ারিটি নেক্সট স্টেজ। কারণ খেয়াল করে দেখো এতক্ষণ ধরে লিনিয়ারিটিতে আমরা যতগুলা এক্সাম্পল দেখছি খালি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, খেয়াল করছো? হ্যাঁ, ইয়েস স্যার। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তখন আর এত সুন্দর হবে না, কারণ প্রত্যেকের মানে একটা সোর্সের জন্য আউটপুট লিনিয়ার, কিন্তু যখন দুইটা একসাথে আছে তখন কি হবে? তখন সুপারপজিশন খাটবে না। সুপারপজিশন কি বলতেছে? সুপারপজিশন বলতেছে যে আমাদের সার্কিট যদি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা, আমি যদি একটা কোনো ভোল্টেজ বা একটা কোনো কারেন্টকে আমি আমার আউটপুট হিসেবে চিন্তা করি, তাহলে ওই আউটপুটটার জন্য প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট কিছু কন্ট্রিবিউশন আছে, বুঝছো? প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সেরই কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? তো আমি যদি এখন একটা করে সোর্সের কন্ট্রিবিউশন নিয়ে সবগুলা কন্ট্রিবিউশন যোগ করলে আসলে সবগুলা সোর্স একসাথে চালু থাকলে আমি যেই আউটপুট পাইতাম সেটা ইন্ডিভিজুয়াল গুলা যোগ করে সেটা আউটপুট পাবো। আমি একটু সুন্দর করে বুঝাই, আমি বুঝতে পারতেছি। এটা আসলে তোমরা একটু এটাও রিডিং করো। Voltage across or current through an element in a linear circuit is the algebraic sum of voltage or current through that element due to each independent source acting alone. Each independent source acting alone, ঠিক আছে? তাদের algebraic sum। আচ্ছা, আমি একটু সুন্দর একটা ছোট একটা এক্সাম্পল দিই। এখানে একটা সোর্স আছে ইত্যাদি ইত্যাদি, এখানে ধরো একটা কারেন্ট সোর্স আছে, দুইটাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট আমি আনলাম না, পরে ডিপেন্ডেন্ট দেব। মাঝখানে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ মাই আউটপুট, আমি জানতে চাই, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা হবে আমি করব প্রথমে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, দুইটা সোর্স আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন বের করব। কেমনে বের করব? একটা সোর্সকে রাখবো, আরেকটাকে নাই করে দিব। নাই করে দেওয়া মানে কি? ডিঅ্যাক্টিভেট করে দিব। দ্যাট মিন্স ধরো আমি খালি প্রথমে ভোল্টেজ সোর্সটা রাখবো, কারেন্ট সোর্সটাকে নাই করে দিব। আচ্ছা, নাই করে দেওয়া মানে কি? নাই করে দেওয়া মানে ধরো এটা হচ্ছে 5 ভোল্ট, এটা 1 এম্পিয়ার। যেটা করতে হবে নাই করে দেওয়া মানে ভ্যালু 0 করে দেওয়া, ঠিক আছে? 0 করে দেওয়া মিন্স কি? কারেন্টের ভ্যালু যদি 0 করে দিই, একটা জায়গা দিয়ে 0 কারেন্ট যাওয়া মানে কি? এটা ওপেন সার্কিট না? এখান থেকে কোনো কারেন্ট যেতে পারবে না, সো এটা ওপেন হয়ে যাবে। এই অবস্থায় এখানে কি একটা কারেন্ট ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে, বা সরি মানে কারেন্টটা বের করে ফেলা যাবে আই। এটা ধরো এটা বলতেছি আমরা I1 হচ্ছে সোর্স 1 এর কন্ট্রিবিউশন, খালি ভোল্টেজ সোর্সের কন্ট্রিবিউশন টু দিস কারেন্ট, ঠিক আছে?
আচ্ছা, আর আরেকটা কি এরপরে কি করতেছি, এবার খালি ভোল্টেজ সোর্স আসলাম, এরপরে যেটা করলাম কারেন্ট সোর্সটাকে রাখলাম, ভোল্টেজ সোর্সটাকে নাই করে দিলাম। নাই করে দেওয়া মানে কি? নাই করে দেওয়া মানে জিরো করে দেওয়া। জিরো করে দিলে 0 ভোল্ট। 0 ভোল্ট মানে কি বলতো? একটা জিনিসের দুই প্রান্তে 0 ভোল্ট মানে কি? এটা শর্ট সার্কিট না? শর্ট সার্কিট। Yes, sir. আচ্ছা, শর্ট সার্কিট করে দেওয়া মানে এই অবস্থায় কি হবে? কারেন্ট এসে দুই ভাগ হয়ে যাবে। তো আমি যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, I ইকুয়াল টু বের করে ফেলতে পারি। এটাকে বলতেছি সেকেন্ড সোর্সের কন্ট্রিবিউশন টু I, নাম দিলাম I2 সাপোজ। তাইলে এটা হচ্ছে, তাহলে আমি আমার যে এই কারেন্টটা আছে তার জন্য প্রত্যেক সোর্সের যে কন্ট্রিবিউশন তার আমি ইন্ডিভিজুয়ালি বাইর করছি। প্রথমটার জন্য I1, দ্বিতীয়টার জন্য I2। আর আমি হচ্ছে চাইলে এত মাথা ব্যথা না করে আমি নরমালি মেশ লুপ ইত্যাদি দিয়ে সলভ করে ফেলতে পারতাম। সলভ করে সরাসরি I বের করে ফেলতে পারতাম। ঠিক আছে? কম্বাইন্ড অ্যাকচুয়াল I এর ভ্যালু কত। তো আমি যদি বের করি দেখা যাবে I1 প্লাস I2 করলে যেই ভ্যালুটা পাই, আর এখানে আমি সার্কিটটা সরাসরি সলভ করলে দুইটা সোর্স একসাথে কাজ করতেছে, এই অবস্থায় সলভ করলে যেই ভ্যালুটা পাই দুইটা সমান। দ্যাট ইজ দা সুপারপজিশন থিওরেম। আমি যদি সার্কিটটা সরাসরি সলভ করে যত ভ্যালু পাবো, আর সেটা সরাসরি সলভ না করে আমি যদি প্রত্যেকটা সোর্সের কন্ট্রিবিউশন ইন্ডিভিজুয়ালি বের করি, বের করে সেগুলোকে অ্যালজেব্রাইক সাম করি, করলে আমি ওইটা ফেরত পাবো। স্যার এই প্রথম ক্ষেত্রে ওই ওটা তো অ্যাড করা হবে না যে I1 এর ক্ষেত্রে, ওই সাইডের যে রুটটা ওটা মানে কানেকশনে না, থাকবে না? ওটা ওপেন হয়ে গেছে, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না তো। কিন্তু শর্ট সার্কিট বললেন যে, মানে ওটা যদি 0 ভোল্ট। এইটা আচ্ছা আচ্ছা, বলতেছো না, এটা বুঝতে পারছি বলতেছো। বুঝতে পারছি। এটাতে শর্ট সার্কিট, দ্বিতীয়টাতে শর্ট সার্কিট, যে আমি লাল করি শর্ট সার্কিটটা। আর এই জায়গাটা ওপেন সার্কিট, ওপেন সার্কিটে তো ওপেন। তাহলে আমি লিনিয়ারিটি আমি ইয়াটা করি, মানে আমরা একটু সুপারপজিশনের স্টেপ গুলো একটু বলি। ঠিক আছে? আমার সার্কিটে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট গুলো কি করবে আমি পরে বলতেছি, হ্যাঁ? আগে আগে আমি একটু সহজ গুলো বলি। ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, হ্যাঁ? আচ্ছা, আমি কি করব? একটা সোর্স রাখবো অ্যাক্টিভ, আর বাকিগুলা রেস্ট, বাকি সবগুলাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। হ্যাঁ, ডিঅ্যাক্টিভেট করা মানে কি? যদি ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ সোর্স হলে শর্ট করে দিতে হবে। যদি কারেন্ট সোর্স থাকে ওপেন করে দিতে হবে। ঠিক আছে? কারণ কি? সবগুলা ভ্যালু বেসিক্যালি জিরো করে দাও, ভ্যালু জিরো। আমি তো বললাম জিরো ভ্যালু করে দিলে ভোল্টেজ জিরো করে দেওয়া মানে শর্ট সার্কিট, কারেন্ট জিরো করে দেওয়া মানে ওপেন সার্কিট। এনিওয়ে, একটা রাখবো, তারপরে এরপরে হচ্ছে কি করব? সার্কিটটাকে সলভ করব। ঠিক আছে? সলভ করে আমি আমি যেখানে আই দিয়ে দেখেছি, আমি যদি বলতাম যে না আমার এখানে ভোল্টেজটা বের করতে হবে, তাহলে তখন কি করতে হবে? এই ভোল্টেজের কন্ট্রিবিউশন গুলো বের করতে হবে। ফাইন্ড দা কন্ট্রিবিউশন টু ডিজায়ার্ড আউটপুট। ঠিক আছে? আমার ডিজায়ার্ড আউটপুট কি হতে পারে? যে কোনো একটা জায়গার সার্কিটের ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তাহলে এটা খালি একটা সোর্স রাখবো। এইটা হচ্ছে ডু দিস ফর ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে? প্রত্যেক সোর্সের জন্য এই কাজ করবো। ওই সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, বাকিগুলো প্রত্যেকের জন্য আমরা ওই কন্ট্রিবিউশন টু দা আউটপুট বের করব। তারপরে আমি যদি সামেশন অফ অল কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট। বুঝাচ্ছে? আমরা একটা অঙ্ক করলেই বুঝতে পারবে, অঙ্ক করলেই বুঝতে পারবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? যে আমার আচ্ছা, কেউ কিছু বলতেছেন? আমি প্রশ্ন করি, আমি তো একবারে সার্কিট সলভ করা শিখে গেছি, একবারে সলভ করলে হইতো, এত কষ্ট করে আমি বারবার কোন দুঃখের স্টেপ বাই স্টেপ যাবো?
সো সুপারপজিশন এটা প্রমাণ করার জন্য যে এই প্রপার্টিটা কাজ করে খাটে এটার জন্য। এক নাম্বার কারণ এটা কাজ একটা থিওরেম, কোশ্চেনে বললে তো করতেই হবে। হ্যাঁ সেটা একটা একদম বাস্তব কথা বলছো। আরেকটা হচ্ছে এটা কিছু দাম আছে, এটা দিয়ে সার্কিটের ভিতর ইনসাইট পাওয়া যায়। লাইক তোমার যে ইয়াটা তুমি অনেক কমপ্লেক্স একটা সার্কিট ইউজ করছো, এই সার্কিটটা তোমার এই জায়গায় কি হেল্প করতেছে না হাইন্ডার করতেছে, বা কত পাওয়ার অ্যাকচুয়ালি ও তোমাকে সাপ্লাই দিচ্ছে, কোনো কারণে যদি এখানে ওপেন হয়ে যায়, এটা যদি বাদ পড়ে যায় সার্কিটে কি হবে, এই ধরনের কোশ্চেন গুলা তোমার সুপারপজিশন ছাড়া অ্যান্সার করতে পারবে না। ফর এক্সাম্পল এই যে এখানে আমি এক্সাম্পলটা দিছি, এখানটাই আমি একটু দেখাই যে আমি 5 এম্পিয়ার আর 5 ভোল্ট আর 1 এম্পিয়ার জন্য সার্কিট সলভ করছি। আমি হঠাৎ করে বললাম এটা 10 ভোল্ট আর 1 এম্পিয়ারের জন্য সলভ করে দাও। এখন তোমাকে আবার পুরোটা সলভ করতে হবে না? যদি আমি Yes, sir. বলি Yes, sir. সুপারপজিশন, তখন কি হবে? সুপারপজিশন হইলে First part. আমরা তো কি বলছি দেখো, I1 আর I2 খালি ফার্স্ট পার্টটা চেঞ্জ হবে। আর ফার্স্ট পার্ট যখন আমরা করতেছি তখন খালি একটা সোর্স আছে না সার্কিটে, বাকি তো সব ডিঅ্যাক্টিভেট করে দিছে, তাহলে এখানে Yes, sir. লিনিয়ারিটি থাকবে। তো এখানে 5 এর জায়গায় 10 করা মানে I1 এর ভ্যালুটা জাস্ট ডাবল হয়ে যাবে। তো তোমার আসলে আর অঙ্ক করতে হবে না, তুমি বলতে পারবে আগে যদি I1 প্লাস I2 হয় এখন হবে 2I1 প্লাস I2। বুঝে আচ্ছা, গেছে? মানে এই শর্তটা তো হচ্ছে লিনিয়ার ছাড়া হবে না, আমরা কেমনে বুঝবো একটা সার্কিট মানে লিনিয়ার কিনা? আমরা যত মডেলিং করছি এখন পর্যন্ত সার্কিটে সব লিনিয়ার এলিমেন্ট ধরেই করছি, নন লিনিয়ার এলিমেন্ট আসলে তখন আমরা ডিক্লেয়ার করব এটা নন লিনিয়ার। আরেকটা হচ্ছে আমাদের সার্কিটে যদি কোশ্চেনে কখনো কি উল্লেখ করা লিনিয়ার থাকবে? হ্যাঁ প্রশ্নে তো বলা basic- থাকবে, আর তোমরা কিছু না বলা থাকলেও এই 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 যে আমাদের কোর্স আছে এই কোর্সে আছে ম্যাগনেটিক সার্কিটে কিছু নন লিনিয়ারিটি আছে। আদারওয়াইজ আমরা এসি আর ডিসি যখন পড়বো ম্যাগনেটিক বাদে, ম্যাগনেটিক যদি আসে তখন আমরা বলবো এটা নন লিনিয়ার, আদারওয়াইজ সবকিছু লিনিয়ার ধরে ফেলবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা যত রেজিস্ট্যান্স এর যে মডেল গুলা দাঁড় করাইছি ভি ইকুয়াল টু আই আর, এগুলো সব লিনিয়ার মডেল। মানে স্যার আমি বলতেছি রিয়েল লাইফে এটা কি মানে বের করা যাবে? ও আচ্ছা, রিয়েল লাইফে যেটা হয় নন লিনিয়ার এলিমেন্ট থাকে কিছু, ফর এক্সাম্পল বিজেটি, মসফেট, তারপরে ডায়োড ইজ নন লিনিয়ার এলিমেন্ট। তো এইগুলা যখন হয় আমরা করি কি, এগুলার মডেলিং এমন ভাবে করি যাতে এটাকে লিনিয়ারে কনভার্ট করা যায়, বুঝছো? লাইক ফর এক্সাম্পল আমরা ডায়োড একটা দেখি যে একটা কোশ্চেন ডায়োড ছিল আইভি। হ্যাঁ বলো। স্যার, কোশ্চেনটা হলো যে স্যার যদি আমি একটা এলিমেন্ট নিয়ে কাজ করি, যেমন স্যার উপরের সার্কিটের ক্ষেত্রে স্যার যদি I1 নিয়ে কাজ করি আর একটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে বা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এটা কি সব ক্ষেত্রেই? আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখবো তখন ক্লিয়ার হবে। বাট যেটা বলতেছিলাম আমাদের যেটা করতে হবে, যে এইটা দেখো, এইটা একটু জেনারেলাইজড কথা লিখছি, একটা সোর্স রাখতে হবে বাকিগুলাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। একটা বাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্টে হাত দেওয়া যাবে না, আমি পরে বলতেছি, শেষ করতে দাও একটু কথা। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স, বাকিগুলোকে অফ করতে হবে। অফ করতে হলে ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে, কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকজন বলছিল যে রিয়েল লাইফে কি করবো, একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি, আইভি ক্যারেক্টারিস্টিক্স বলে এটাকে। ঠিক আছে, ডায়োডার এদিকে শূন্য, কোনো কারেন্ট যাবে না, ওপেন সার্কিট হয়ে থাকবে। তো তো এটাকে যেটা করে আমরা আমরা এই নন লিনিয়ার জিনিস, আমরা যত লিনিয়ার আমরা সার্কিট যত থিওরেম টিওরেম পড়ি সব লিনিয়ারের জন্য পড়ি, নন লিনিয়ার ঝামেলা, তখন এটাকে পিস ওয়াইজ লিনিয়ার বানায় নেয়, বুঝছো? বানায় প্রত্যেকটাকে আলাদা আলাদা এলিমেন্ট হিসাবে মডেল করে দেয়, করে আলটিমেটলি আবার লিনিয়ারে নিয়ে আসে। কারণ আমরা যত থিওরেম পড়তেছি লিনিয়ারে কাজ করে, তো আমার তো সমস্যা হবে। তো এভাবে করে আমরা মডেলিং চেঞ্জ করে করে, বা আমাদের রেঞ্জ অফ অপারেশন, ধরো যে আমরা তখন এভাবে করে রেঞ্জ অফ অপারেশন সেট করি, আমরা এই জায়গাটুকু দিয়ে এই জায়গায় আমরা কাজ করতেছি, এই জায়গাটুকুকে লিনিয়ার ধরে নিয়ে স্লোপ টপ থেকে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট বের করে এখানে কোথায় ছেদ করতেছে, এখানে ভোল্টেজ সোর্স আছে একটা, ইত্যাদি ধরে ধরে ফিট করে আর কি, বুঝছো? নন লিনিয়ার থাকলে, কারণ নন লিনিয়ার দিয়ে আমার সার্কিট বুঝে অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা কোশ্চেন, একটা সার্কিটে যদি কোনো নন লিনিয়ার মানে কোনো এলিমেন্ট না থাকে তাহলে কি মানে ওই সার্কিট লিনিয়ার? হ্যাঁ ঠিক আছে, তাহলে কি আমাদের এই পর্যন্ত যতগুলো সার্কিট পড়ে আসছে সব সব জায়গায় linear। সুপারপজিশন ইউজ করতে পারতাম? যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, যখন আমরা এই যে এই কেসটা চিন্তা করছিলাম,
এই যে ডিপেন্ডেন্ট সোর্স গুলো আমরা কিন্তু সবসময় 0.2 আই নট করছে, আমরা কিন্তু এরকম করি নাই 0.2 আই নট প্লাস 2 করছি, লিনিয়ার না। রাখার জন্য করছি এরকম। সব লিনিয়ার রিলেশনশিপ। সো বিশেষ করে যদি আমি বলি একটা এক্সাম্পল দিই কোথায় সুপার পজিশন প্রিন্সিপাল খাটবে না সেটা বলতে চাচ্ছ তো, এমন সব জায়গায় খাটবে কিনা? পাওয়ার বের করার সময় পাওয়ার ইজ নন লিনিয়ার, পাওয়ার ভোল্টেজ কারেন্ট বের করার জন্য সুপার পজিশন খাটানো যাবে, পাওয়ারের জন্য খাটানো যাবে না। আই স্কোয়ার একদম মানে আই স্কোয়ার থাকে তো আই এখানে। স্কয়ার হয়ে গেছে, নন লিনিয়ার হয়ে গেছে, এখানে পাওয়ারের জন্য সুপার পজিশন খাটানো যাবে না। ফর এক্সাম্পল একদম সহজ একটা এক্সাম্পল দিই, হ্যাঁ এখানে যদি আমি বলি যে পুরো আইডেন্টিক্যাল সবকিছু, হ্যাঁ এক 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 সবই এক ধরো, তাহলে আমরা যখন সুপার পজিশন খাটা মানে কারেন্ট কত হবে বলতো? একজনের কন্ট্রিবিউশন যদি বের করি শর্ট হয়ে যাবে, একে একে দুই, দুই আর একে, হ্যাঁ তাহলে হচ্ছে কারেন্ট এখান থেকে 2/3। আচ্ছা না, পাওয়ার মোট কোথায় খাটানো যাবে এটা এখন ক্যালকুলেট করতে ইচ্ছা করতেছে না আমার, বাদ দাও। So 5/3 1.67 এরকম। হ্যাঁ ঠিক আছে, তো তোমার যদি আই স্কয়ার p1 বের করো, সিমিলারলি দ্বিতীয়টা কন্ট্রিবিউশন করে p2 বের করো, যোগ করে মিলবে না, কারণ a প্লাস b হোল স্কয়ার কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার হলে মিলে যেত, 2ab টা তো মিসিং যাবে। সুপার পজিশন অ্যাপ্লাই করার জন্য কি নন লিনিয়ার হওয়া জরুরি? লিনিয়ার হইতে হবে, লিনিয়ার না হলে সুপার পজিশন অ্যাপ্লাই করতে হবে না। এটা তো বলেই আসছি একদম প্রথমে যে সুপার পজিশন প্রিন্সিপালটা ওই যে এটা আমরা অ্যাডিটিভিটি প্রপার্টিটা ছিল না ওইটার উপর বেসড করে x1 দিলে ইয়া পাবো, ওইটার সাথে রিলেটেড, বুঝছো? আইডিয়া অফ সুপারপজিশন ইজ বেসড অন লিনিয়ারিটি, লিনিয়ার না হলে সুপারপজিশন হবে না। উল্টা করে বললে যেই সার্কিটে লিনিয়ার সার্কিট কোনটা, যেই সার্কিটে সুপারপজিশন খাটে সেটাই লিনিয়ার সার্কিট, ঠিক আছে? দুইটা আসলে একই মানে মোরলেস একই জিনিসের দুইটা ফরম্যাট এক্সপ্রেশন। আচ্ছা আমরা একটা অঙ্ক দেখি তাহলে আরো সুন্দর করে বোঝা যাবে। এই যে একটা প্র্যাকটিস প্রবলেম দেখি, ঠিক আছে? আমাকে বলছে ভি নট বাইর করতে, বাজে কয়টা 41, আল্লাহ ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে একটা দেখানো লাগবে তো। ভি নট বাইর করতে হবে, এখন আমার কাছে দুইটা সোর্স আছে, তা আমাদের বলছে ইউজ সুপারপজিশন থিওরেম ফাইন্ড ভি নট, ঠিক আছে? ভি নট বের করি, তাহলে কি হবে 5 এম্পিয়ারের জন্য একবার কি হবে দুইটা আমাকে প্রথমে বলতে হবে কয়টা একটু খেয়াল করো বারবার করে বলতেছি, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্টে হাত দেওয়া যাবে না, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা আছে আইডেন্টিফাই করতে হবে, একটা হচ্ছে 5 এম্পিয়ার, একটা হচ্ছে 12 ভোল্ট। দুইটা আছে। তারপর কি করতে হবে, একটাকে অ্যাক্টিভ রাখবো বাকিগুলোকে বাদ দিয়ে দিব। ধরো আমি 5 এম্পিয়ার কে রাখতেছি, তাহলে আমার সার্কিটটা দেখতে কিরকম হবে, 3 5 এম্পিয়ার 5 12 কে বাদ দিতে হবে, কি হবে বলতো, শর্ট না ওপেন? So short, voltage short. ভোল্টেজ থাকলে শর্ট হয়ে যেতে হবে, শর্ট করে দিলে এটা হচ্ছে 2 ভোল্ট, এটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ভি নট, ভি নট বের করতে হবে এখন। আচ্ছা 5 এম্পিয়ারের জন্য কন্ট্রিবিউশনটাকে নাম দিলাম ভি নট 1, ঠিক আছে? সাপোজ ভি নট 1 কি হয়ে যাবে খেয়াল করে দেখো, এটা 5, এটা আসলে একটা কারেন্ট সোর্স, বেসিক্যালি দুই পাশে প্যারালাল ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, প্যারালাল তো 5 5 হলে আমাদের কারেন্ট অর্ধেক হয়ে যাবে, আড়াই এম্পিয়ার কারেন্ট যাবে এদিকে, তাহলে 2 ইনটু আড়াই এম্পিয়ার কারেন্ট, এই কারেন্টটা প্লাস দিয়ে ঢুকতেছে, সো প্লাস হবে, প্লাস সাইন হবে, যদি উল্টা দিক দিয়ে ঢুকতো মাইনাস সাইন হইতো, সো 5 ভোল্ট হবে। এনিওয়ে তোমরা যে কোনো ভাবে করতে পারো, এটা কোনো জি স্যার, ব্যাপার না, 5 ভোল্ট হবে। ঠিক আছে? তারপরে আমাদের নেক্সট হচ্ছে এরপরে 12 ভোল্টের জন্য করতে হবে। আচ্ছা এটা আমি খালি দুইটার জন্য দেখতেছি, আমি যদি এখানে একটা 3 নাম্বার সোর্স থাকতো সাপোজ, কি করা লাগতো, একটা থাকতো বাকি সবগুলা ডিঅ্যাক্টিভেট, বুঝতেছো? তখন ওইটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিতে হতো, আমার কথা বোঝা যাচ্ছে? Yes, sir. 5 এম্পিয়ার sir. থাকতো, এটাও ডিঅ্যাক্টিভেট এটাও ডিঅ্যাক্টিভেট, মানে তোমরা খালি এমন করে না একটা থাকবে একটা অফ হবে তা না কিন্তু, একটা থাকবে বাকি সবগুলো অফ হবে।
আচ্ছা 12 ভোল্টের জন্য কি করব? 12 ভোল্টের জন্য শর্ট আমার 12 ভোল্ট স্যার থাকবে ওটা আর 5 জিরো থেকে কি হয়ে যাবে? 5 অ্যাম্পিয়ার ওপেন সার্কিট। ওপেন সার্কিট হবে, এদিকে 2 থাকবে। তিনটাই সিরিজ আছে, ঠিক আছে, তিনটে সিরিজ আছে, সো এটা ভোল্টেজ ডিভাইডার রুল দিলেই হয়ে যাবে, সো তাই না? 2.4 ভোল্ট। 12 ইনটু উপরে হবে 2, নিচে হবে যোগফল কত হবে? 5 3 1.2 10। into 2, 2.4. 2.4 এটা হচ্ছে, এবং পোলারিটিটা মিলে গেছে, ঠিকমতো পোলারিটিতে আসছে, তাই না? ভিনোটের যে পোলারিটি আছে ওইদিকে, এটাকে নাম দিছিলাম আমরা ভিনোট 2 সাপোজ, 2 তাহলে এটা হচ্ছে ভিনোট 2 12 কন্ট্রিবিউশন। তাহলে আমরা দুইটা একসাথে জোড়া থাকলে কি হবে? আমাদের ভিনোট যেটা হবে, ভিনোট হয়ে যাবে ভিনোট 1 প্লাস ভিনোট, plus V0 2 তো এটা হয়ে যাবে হচ্ছে কত, ওখানে 5 প্লাস 7.4 হয়ে যাবে, 7.4 ভোল্ট। ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ভিনোট 7.4। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি যে 5 এর জায়গায় যদি 1 এম্পিয়ার দিতাম আর 12 এর জায়গায় যদি 24 এম্পিয়ার দিতাম, 24 ভোল্ট দিতাম, কত কত পাইতাম? ধরো একটা এক্সটেনশন, প্রথমে এটা বের করো, তারপর নেক্সট পার্টে এটা জিজ্ঞেস করছি। 24 এর জন্য 4.8 ভোল্ট আর 1 এর দেখো, জন্য 1 হ্যাঁ 5 5.8 এম্পিয়ার থেকে 1 এম্পিয়ার করেছি, 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর 12 থেকে 24 করে দিয়েছি, 2 গুণ হয়ে গেছে, সো 4.8 2 গুণ হয়ে যাবে। 5.8 ভোল্ট। নিউ ভিনোট, ভিনোট নিউ, ঠিক আছে? 1 প্লাস 4.8 equals to 5.8 ভোল্ট। যাচ্ছে। সো এখানে আসলে এরকম আমরা করতে পারি। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি করা লাগে। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে অ্যাজ ইট ইজ রাখতে হবে, এটাকে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট কিছু করা যাবে না, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্স হলো একটা ভালো দেখে অঙ্ক করে, সময় যেহেতু শেষ, এটা তো সোর্স সমস্যা, এটাই দেখি, এটাই বড় করে দেওয়া আছে। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা দেখি একটু, সুপারপজিশন দিয়ে এটা সলভ করতে বলছে। এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, আইডেন্টিফাই করবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা? একটা, সো দুইটা। দুইটা কন্ট্রিবিউশন বের করব। ডিপেন্ডেন্টে কিছু করা যাবে না, ডিপেন্ডেন্ট অ্যাজ ইট ইজ থাকবে প্রত্যেকবার। তাহলে আমরা দেখি, প্রথমে 4 এম্পিয়ারের জন্য আমরা করতেছি 4 এম্পিয়ারের এইভাবে করে। আচ্ছা প্রথমে লিখে দিবা যে I naught is equal to I naught 1 plus I naught 2। I naught 1 কি? 4 এম্পিয়ার কন্ট্রিবিউশন। আর I naught 2 কি? I naught 2 হচ্ছে ধরো 20 ভোল্ট 20 ভোল্ট। কন্ট্রিবিউশন। মানে এইগুলো একটু ডিক্লেয়ার করে নিও, নাহলে হঠাৎ করে কোনটা 1 কোনটা 2 বুঝতে পেতো। তারপর আমরা 4 এম্পিয়ারের জন্য শুরু করি কাজ। আচ্ছা 4 এম্পিয়ার রাখবো, 20 কে কি করতে হবে? শর্ট করে দিতে হবে। এটা তো একটা ভোল্টেজ সোর্স, এটাকে কি করব? এটাকে কিচ্ছু করা যাবে না, এটা কিচ্ছু করতে হবে না। ডিপেন্ডেন্ট সোর্সে হাত দেওয়া যাবে না। বারবার করে বলতেছি, তা ভুল করবে আমি শিওর কয়েকজন। ডিপেন্ডেন্ট সোর্সে হাত দেওয়া যাবে না এই অবস্থায় সার্কিটটা, এবং এই অবস্থায় আই নটটা কি হয়ে যাবে? আই নট 1 হয়ে যাবে, ঠিক আছে? কারণ খালি 4 এম্পিয়ার থাকলে যে কন্ট্রিবিউশন আই নট 1। এখন খেয়াল করে দেখো, এখানেও একটা 5 আই নট আছে, এটা তাহলে 5 আই নট 1 হবে। Yes, sir. এখন এই সার্কিটটা সলভ করতে হবে, তুমি যে মেথডে সলভ করো তোমার ইচ্ছা। মেশ মেশ করতে পারো, নোট করতে পারো, মেশই বোধহয় ভালো হবে, ঠিক আছে? এখানে এটা তো 4 এম্পিয়ার হয়ে গেছে, এটা আই নট I1 আর এটা I2 ডিক্লেয়ার করে দাও। তাহলে এটা 5, তাহলে এখন মেশ ইকুয়েশন লিখতে হবে কিভাবে? এখানে যদি আমি মেশ ইকুয়েশনটা লিখি, 3I1 minus 4, মানে এটা তো 4 হবে তাই না? I1 minus 4 plus 2I1 minus 5I not 1 plus 1 into I1 minus minus I2 equals to 0. I not রাখা যাবে না। I not equal to what? I not equal to আমরা দেখতে পাচ্ছি 4 minus I2। 4 minus I2. ডান পাশে দিব,
এটা গেল একটা, দ্বিতীয় নোডে সিমিলারলি দিতে হবে। ঠিক আছে, আমরা শুরু করি এই পয়েন্ট থেকে 5 into I2 minus 4. 4 plus 1 into I2 minus 2 I1 minus I1 plus 5 I0 1 plus 4 plus 4 I2 I equal equal to 0. I0 1 equal এখন to কিন্তু 20 নাই, 20 minus কিন্তু 5. শর্ট আছে। এখন দুইটা যদি সলভ করি, এখানে আবার এই যে I0 এর মান I0 বসাবো 4 minus I2, তারপর minus দুইটা I2. সলভ করলে I1 equal to what, I2 equal to what পাওয়া যাব। পেয়ে গেলে আমরা এখানে কি দেখো I0 এর ভ্যালু, আমাদের I0 টার্গেট ছিল I0 1 বের করা, I0 1 হয়ে যাবে আমাদের I2 4 minus 4, সরি 4 minus I2 4 minus করে I2. দিলে I0 1 বের করে ফেলবো। সো আমরা এই আমাদের টার্গেট ফুলফিল হলো। আমরা I0 1 টা কি 4 এম্পিয়ারের কন্ট্রিবিউশন টু দা আউটপুট। ঠিক আছে, প্রসেস বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? প্রসেস বুঝতে পারো নাই? স্যার আবার একটু যদি সংক্ষেপে রিপিট করতেন। আচ্ছা, সংক্ষেপে রিপিট করতেছি তাও। এখানে যেটা করতে হচ্ছে আমাদের I0 হবে হচ্ছে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট, আমাদের অ্যাকচুয়াল আউটপুট হবে ইন্ডিপেন্ডেন্ট যত সোর্স আছে প্রত্যেকের কন্ট্রিবিউশনের যোগফল। তো সোর্স আছে এখানে দুইটা, 4 এম্পিয়ার আর 20 ভোল্ট। আর ওই 5 I0 টা কিন্তু ডিপেন্ডেন্ট, ওইটারটা নেওয়া যাবে না। তাহলে কি হবে, আমাদের I0 হবে I0 1 I0 2 এর যোগফল, যেখানে I0 1 হচ্ছে 4 এম্পিয়ার আর I0 2 হচ্ছে 20 এম্পিয়ার, আমি ধরে নিলাম এর কন্ট্রিবিউশন। তাহলে প্রত্যেকের কন্ট্রিবিউশন বের করতে হবে। তাহলে আমরা 4 এম্পিয়ারের কন্ট্রিবিউশন বের করার সময় 20 ভোল্টকে কি করব, শর্ট করে দিব 1 নাম্বার। তারপরে কন্ট্রিবিউশনটা কি I0 1। এখন এই সার্কিটটা সলভ করে আমার I0 এটা, এখন এটার নাম দিচ্ছি, যেহেতু 20 নাই, খালি 4 এম্পিয়ারের কন্ট্রিবিউশনটাকে নাম দিলাম I0 1, আর যত জায়গায় I0 আছে I0 1 নাম দিয়ে দিলাম। এই অবস্থায় এই সার্কিটটা সলভ করে I0 1 ইকুয়াল টু হোয়াট বের করতে হবে। তুমি যেই মেথড শিখছো তোমার ইচ্ছা, নোড অ্যানালাইসিস ইউজ করতে পারো, মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারো, যেভাবেই করো, করে তোমার টার্গেট হচ্ছে I0 1 ইকুয়াল টু হোয়াট বের করবা। এই এতক্ষণ ধরে হোয়াট আমরা মেশ ইকুয়েশন গুলা লিখছিলাম, এটা তোমরা অলরেডি পারো, সো এটা আসলে লেখা উচিত হয়নি। সো মেশ অ্যানালাইসিস করে আমরা ধরো I0 1 ইকুয়াল টু হোয়াট বের করে ফেলছি। তারপরে কি করতে হবে, এই দেখো আমাদের এখানে এটা বের করে ফেলছি, এখন আমাদের I0 2 বের করতে হবে। কি করতে হবে? এই জন্য আমাদের আবার হচ্ছে I0 2 বের করার জন্য হচ্ছে 20 ভোল্টকে রাখবো, বাকিগুলোকে অফ করে দিব। 20 ভোল্টকে এবার রাখবো, অফ করব কাকে বলো? 4 এম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার কে 5 I0 কে এটা থাকবে স্যার। থাকবে স্যার, ওটা টাচ করবে না। ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। এটাকে এখন, হ্যাঁ, এটাকে বাদ দিতে হলে কি করতে হবে? কারেন্ট সোর্সকে বাদ দিতে হলে কি করা লাগে? Open circuit. ওপেন সার্কিট। শর্ট সার্কিট। তো ওপেন সার্কিট, এই কারেন্ট সোর্স ওপেন সার্কিট, ভোল্টেজ সোর্স শর্ট সার্কিট। ওপেন মানে এখন আমাদের এই পাশ থেকে আর কোনো কিছু নাই, এই ব্রাঞ্চ এই পাশে আর আমরা আসবোই না। ঠিক আছে, সো এই অবস্থায় এখন আমাদের কি করতে হবে, এবার কারেন্টটা এখন এটাকে নাম দিলাম I0 2, এটা I0 2। এখন বুঝতেই পারতেছো দুইটা মেশ আছে, আবারও মেশ অ্যানালিসিস করে সলভ করে ফেলতে পারবে I0 2 ইকুয়াল টু হোয়াট, তাই না? Yes, sir. যেখানে একটা মেশ এখানে একটা মেশ, তো দুইটা মেশ দিয়ে মেশ অ্যানালিসিস করে সলভ করে ফেলবা। করার পরে আমাদের I0 অ্যাকচুয়াল I0 কি হয়ে যাবে, I0 1 প্লাস I0 2 শেষ। I0 2. স্যার একটা প্রশ্ন ছিল, বলো। মানে এর আগে যখন স্যার হচ্ছে 4 অ্যাম্পিয়ারের জন্য I0 1 বের করলেন, শেষে গিয়ে দেখা গেল যে I0 1 মানে ইকুয়াল হচ্ছে 4 মাইনাস I2, তাহলে তো ওইটা স্যার লিনিয়ার হলো না, মানে অরিজিন দিয়ে যাচ্ছে। যদি আমরা 4 অ্যাম্পিয়ারের জায়গায় 8 অ্যাম্পিয়ার ইউজ এটা তো করতাম just তাহলে তো নোট ওইটা টেস্ট ডাবল করার হতো জন্য। না। তখন কি লিনিয়ারের শর্ত মানতেছে স্যার? হ্যালো, মানে ওইটা হচ্ছে এই যে 4 এর সাথে রিলেশনশিপটা কি বুঝতেছো? I2 ইকুয়াল টু আবার 4 এর আছে না, মানে আমি যদি ওই ইকুয়েশনের মধ্যে 4 এম্পিয়ার বসাইতাম না, এখানে I0 বসায় রাখতাম, বা I বড় হাতের I কিছু একটা বসায় রাখতাম, আর পুরাটা জিনিস সলভ করতাম হাতে কলমে, প্রতিস্থাপন করে ইকুয়েশন সলভ করতাম, তাইলে যেটা আসতো I0 1 ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু I আইসা পড়তো, বুঝছো? আমরা তো মান বসাই দিছি 4 বসায় বিয়োগ করতেছো 4 মাইনাস I2 বসাইছো, I2 এর ভিতরে আবার এই 4 এর নিষ্পাতি আছে না, 4 এর কন্ট্রিবিউশন তো আছে I2 এর ভিতরেও।
আমরা যদি এটাকে 4 না বসায় আই নট বসাইতাম, এটাকে সব আই নট দেখা যেত সাম কনস্ট্যান্ট ইনটু আই নট আইসা পড়তো, বা আই আইসা পড়তো আর কি, বুঝতেছো? বুঝতে পারছি স্যার। মানে ওইটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই, ওটা হচ্ছে জাস্ট মেশ ইকুয়েশন, এটা তো কমপ্লিট ইয়া না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা ডিপেন্ডেন্ট সোর্সে হাত দিব না। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে বুঝতে পারতেছো অঙ্ক বড় হয়ে যায়, কারণ ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে আমরা ভোল্টেজ হ্যাঁ ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, সিরিজ প্যারালাল দিয়ে করে ফেলতে পারি সহজে, কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমার প্রত্যেকবার নোড মেশ অ্যাপ্লাই করতে হয়। তো যদি আমার তিনটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাইলেও হয়তো আমাদেরকে ইয়া করে ফেলা লাগতে পারে, লাইক অনেক অনেক আর কি, মানে বড় বড় অঙ্ক 3বার করা লাগবে আর কি, তিনটা যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে। তো এটা একটু বড় হয়ে যায় সুপারপজিশনের অঙ্ক, এর জন্য। আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এই যখন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স গুলো থাকবে, আমাদের একটু সার্কিটের দিকে মানে একটু চোখ কান খোলা রাখতে হবে, অনেক সময় অঙ্ক ছোট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি জানি না যদি যে ডিপেন্ডেন্ট সোর্সটা আই নটটা ধরো যে এখানে না হয়ে, ধরো এখানে একটা এলিমেন্ট ছিল, সাপোজ যদি আই নটটা এখানে থাকতো, আই নট তো আমাদের আউটপুটটা ধরো এখানে আছে, কিন্তু আমাদের ধরো যে এই জায়গাটা হচ্ছে পি নট প্লাস মাইনাস, এটাও ঠিক হয় না, কি বলবো? মানে এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই আই নটটা কোনো কারণে যে ওপেন শর্ট করার জন্য এখানে আই নটের ভ্যালু ফিক্সড হয়ে গেছে, এখানে তো হয় নাই, এটা রয়েছে এই জায়গা দিয়ে। যদি এটা এখানে থাকতো কারেন্টটা, তখন হয়তো এটা ওপেন হয়ে গেছে, এটা নাই, তো তখন এখানে শূন্য হয়ে যাবে, এটা শর্ট হয়ে যেত, এরকম কেস আসতে পারে। একটু খেয়াল রাখো যে অনেক সময় আই নট কি মানে ডিপেন্ডেন্ট সোর্স যেটার উপর ডিপেন্ডেন্ট, সেটা অনেক সময় সার্কিটে ওপেন বা শর্ট হয়ে যেতে পারে। ইন দ্যাট কেস তোমার ওই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটা ওভাবে করে ফিক্সড হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আজকে আমাদের সময় শেষ। আমরা আসলে এই সোর্স ট্রান্সফরমেশন সুপারপজিশন থিওরেম পর্যন্ত পড়লাম। তোমরা সুপারপজিশন এক্সারসাইজ থেকে নিজেরা প্র্যাকটিস করে আসো, কারণ সুপারপজিশন থিওরেম থেকে বলতে পারো যে ম্যাথ আসবে পরীক্ষায়, ঠিক আছে? পপুলার থিওরেম। আমরা চ্যাপ্টার 3 এর লাস্টের প্রবলেম গুলো কি করব না? ওই যে কিছু ছিল যে অনুশীলনী টাইপের। চ্যাপ্টার 3 আগে চ্যাপ্টারের ওটা তো মানে আমি ধরে নিয়েছি তোমরা করে ফেলছো, তোমরা ক্লাস টেস্ট দিয়ে দিছো না? ওকে স্যার। স্যার একটা কারো কোশ্চেন কোনো ছিল। প্রবলেম থাকলে আমাকে বললো, আমি ওটা সলভ করে দেব। আর স্যার আপনি একদিন ডিসি স্যার আমাদের ডিজাইন মোটর পড়াইতে চাইছিলেন। স্যার ওই চ্যাপ্টারে লাস্টে ইয়াগুলা ওই যে অ্যামিটার ভোল্টমিটার ওগুলার কথা বলতেছো? ডিসি মোটর ডিজাইন, ট্রানজিস্টর এগুলোর কথা বলতেছি, আপনি একদিন বলছিলেন স্যার। স্যার অ্যাপ্লিকেশন ডিভাইস গুলো পড়াবেন বলছিলেন। ওই যে ওইটা বলছিলাম ইয়ার জন্য, আমি বলি ওই চ্যাপ্টার ইয়াতে ডিসি মিটার এর কিছু জিনিস আছে অ্যাপ্লিকেশন, ওইটা একটু পড়ো, তোমরা পড়ে ফেলো, বেশি কঠিন না। ওই যে অ্যামিটার ভোল্টমিটার কিভাবে ইয়া করে, রেঞ্জ চেঞ্জ করে, ইত্যাদি ইত্যাদি কয়েকটা জিনিস আছে না, লাইটিং এর পরের অংশটাই। এটা ছিল বোধহয় চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 2 এর অ্যাপ্লিকেশন পার্ট, ওটা তোমরা রিডিং করতে এর লাস্টের দিকে আবার স্যার ডিভাইস 1 ডিভাইস 2 দিয়ে কয়েকটা প্রবলেম আছে। আচ্ছা তোমরা ট্রাই করো, না পারলে আমাকে বললো, আমি দেখাই দেবো। আর আমি সুপারপজিশন নিয়ে আরেকটু কথা বলি, হ্যাঁ সুপারপজিশন শেষ করে দিই পুরোপুরি। সেটা হচ্ছে সুপারপজিশন কেন ইউজ করব, একটা অলরেডি বলছি যে হচ্ছে একটা হচ্ছে ইনসাইট পাওয়া যায় সার্কিটে। আরেকটা জিনিস তোমরা অলরেডি বলে ফেলছো, পরীক্ষার জন্য এক্সামে যদি দিয়ে দেয় তাহলে করার কিছু নাই। এটা কয়েকটা আসলে ভোল্টেজ দেওয়া থাকলে তখন ইউজ করতে হবে, কয়েকটা ভোল্টেজ আর কয়েকটা কারেন্ট একসাথে হ্যাঁ নির্ণয় হ্যাঁ, করতে হলে যদি চেঞ্জ করতে হয় বারবার সলভ করা লাগবে না, সেটা ঠিক আছে। আরেকটা কেস আছে যেখানে সুপারপজিশন ছাড়া তুমি সলভ করতে পারবে না, সেটা হচ্ছে এসি সার্কিটে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি যদি থাকে ইনপুটে, অথবা শুধু এসি না, যদি একটা সার্কিটে এসি প্লাস ডিসি মিক্সড থাকে,
ইন দ্যাট কেসও আমাদেরকে সুপারপজিশন দিয়ে করতে হবে। এটা খুব পপুলার অঙ্ক, টার্ম ফাইনালে প্রায় দেয়। ছোট্ট সার্কিট, বেশি বড় না, কিন্তু এই সার্কিটে এক পাশে এসি আছে এক পাশে ডিসি আছে, সুপারপজিশন দিয়ে করতে হবে, আর নিলে হবে না। ঠিক আছে, তো এসি তোমরা যেহেতু পড়ো নাই এই কেসটা এখন দেখাইতে পারবো না, বাট আমি জাস্ট ইয়েটা দেখে দিই। একটা ধরো সার্কিট, এখানে রেজিস্ট্যান্স আছে, এসির জন্য আবার ইয়া লাগে, ক্যাপাসিটেন্স লাগে, ইন্ডাকটেন্স লাগে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। ধরো যে এইদিকে একটা ইন্ডাকটেন্স আছে, ঠিক আছে, এইদিকে একটা এসি সোর্স আছে, এইদিকে একটা ডিসি সোর্স আছে, ঠিক আছে। তো যখন যেটা করতে হয় এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, এটা ইন্ডাকটেন্স, এগুলো রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো যখন করতে হয় তখন হচ্ছে আমাদের ওই সুপারপজিশনের জন্য একবার খালি এসি রাখতে হয়, একবার খালি ডিসি রাখতে হয়, মানে মানে ওই সুপারপজিশন অ্যাপ্লাই করতে হয় আর কি। তো যখন অ্যাপ্লাই করবা, এই তোমাদের এই ডিসি পার্টটা যখন রাখবা তখন ক্যাপাসিটেন্সটা ওপেন হয়ে যাবে আর ইন্ডাকটেন্সটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা ওপেন, এটা শর্ট। আর যখন এসির জন্য করবা কিভাবে করতে হবে আমরা এসি সার্কিট পার্টে পড়বো, ঠিক আছে। আমাদের সার্কিট থিওরেম পড়ার পরে আমরা এসি তে জাম্প করব। তো এইটা একটু স্পেশাল একটা অ্যাপ্লিকেশন, এটা তোমার সুপারপজিশন ছাড়া করা যাবে না, একটু জানা রাখলাম। তো আজকের ক্লাসটা শেষ করে দিই, হ্যাঁ, সময় শেষ। আসসালামু আলাইকুম তোমরা স্যার। এক্সারসাইজ থেকে তোমরা সুপারপজিশনে কয়েকটা ম্যাথ করবে, আর নাইলে পরে কিন্তু বুঝতে পারবে না। নেক্সট দিন আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, সোর্স ট্রান্সফরমেশন আর সেভিং করার চেষ্টা করব, যদি সময় পাই করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।